পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব এবার হরমুজ প্রণালীতে অস্থিরতার মধ্যে পাকিস্তানে চরম জ্বালানি সংকট। এক ধাক্কায় পাকিস্তানে পেট্রোল ডিজেলের দাম বাড়ল ৫৫ টাকা। জ্বালানি ঘাটতির কারণে সে দেশের বেশিরভাগ পেট্রোল পাম্পই বন্ধ রয়েছে। যেসব পেট্রোল পাম্প খোলা রয়েছে সেখানে মাঝরাত থেকেই গাড়ির দীর্ঘ লাইন পড়েছে। শিয়ালকোটে একটি পেট্রোল পাম্পে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় গোলাগুলি চলার খবর মিলেছে। যুদ্ধ চলায় তেলের সংকটে ভুগছে বাংলাদেশও। আশঙ্কাই সত্যি হলো, যুদ্ধের আঁচ এবার রান্নাঘরে। এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হলো ঘরোয়া গ্যাসের দাম। গতকাল থেকেই কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। আর বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা। যুদ্ধের সরাসরি আঁচ এসে পড়ল ভারতে। বাড়ল রান্নার গ্যাসের দাম। শনিবার থেকে ঘরোয়া এবং বাণিজ্যিক দুই রান্নার গ্যাসের দামই বাড়ল। ঘরোয়া রান্নার গ্যাসের দাম এক লাফে বাড়ল সিলিন্ডার প্রতি ৬০ টাকা করে। অর্থাৎ কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হলো ৯৩৯ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ দাম বেড়ে হলো ১৯৯০ টাকা। এক কথায় বড়সড় চাপ বাড়ল সাধারণ মানুষের। যুদ্ধ অবিলম্বে না থামলে আর কোন কোন ক্ষেত্রে চাপ আরও বাড়বে তা নিয়ে আশঙ্কায় সাধারণ মানুষ। কথায় আছে তেলে জলে মেশে না, কিন্তু পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে তেলের ট্যাঙ্কার ওমান সাগরে এসে না মেশা অবধি ঘুম উড়েছে গোটা বিশ্বের। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি এসে পড়তে চলেছে ভারতের রান্নাঘরে। হরমুজের দখল ধরে রেখেছে ইরান। আর এই পরিস্থিতিতে ভারতের জন্য ক্রমেই বাড়ছে উদ্বেগ। তেল এবং এলপিজির যোগান নিয়ে বাড়ছে আশঙ্কা। রাজ্যের এলপিজি ডিস্ট্রিবিউটরদের তরফে দাবি করা হয়েছে তাদের কাছে মাত্র ৪-৫ দিনের জন্য এলপিজির স্টক রয়েছে। এই পরিস্থিতিতে তাদের কাছে এসেছে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা। বলা হয়েছে ২১ দিনের আগে নতুন করে কোনো সিলিন্ডার বুকিং নেওয়া যাবে না। রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে। বড় বড় কাস্টমারদেরকে সাপ্লাই এখন আর দেওয়া হচ্ছে না। এইচপিসি বিপিসি সাপ্লাই বন্ধ হয়েছে। ইন্ডিয়ান অয়েলেরও হয়তো আজকালের মধ্যে বন্ধ করে দেবে। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে ফোনে এলপিজি সিলিন্ডার বুকিং করতে গিয়ে পরিষেবা পাচ্ছিলেন না অনেকেই। শুক্রবার সকালে উদ্বেগে কেউ কেউ ডিস্ট্রিবিউটরের অফিসে পৌঁছে যান। কাল সন্ধ্যে থেকে ফোনে বুক হচ্ছে না। আমি আজ যার জন্য অফিস না গিয়ে এই বুকিং নিয়ে চলে এলাম। শুক্রবার সন্ধ্যে থেকে অবশ্য ফোনে এলপিজি বুকিং পরিষেবা ফের চালু হয়। সূত্রের খবর, এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। সরকারি সমস্ত রিফাইনারি সংস্থাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে দেশে তেল ও রান্নার গ্যাসের ঘাটতি নেই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ যদি লম্বা চলে এবং ইরান যদি হরমুজ প্রণালী চীন ও রাশিয়া ছাড়া আর কারো জন্য খুলে না দেয় তাহলে সংকট তৈরি হতে পারে। তার কারণ তেলের দাম বিশ্ববাজারে চড়চড় করে বাড়ছে। ২৬শে ফেব্রুয়ারি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ৬৫০০ টাকা প্রতি ব্যারেল। ২রা মার্চ সেই দাম বেড়ে হয় ৭১৭৫ টাকা। ৩রা মার্চ অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ৭২৭৮ টাকা। ৬ মার্চ ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাঁড়িয়েছে প্রায় ৭৭০০ টাকা। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধ টানা চলতে থাকলে এই দাম ব্যারেল প্রতি পৌঁছে যেতে পারে ৯,০০০ টাকার উপরে। ১.৫ মাসে কনজিউম করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে সংকটটা, উদ্ভূত সংকট যেটা তৈরি হচ্ছে, যে অনিশ্চয়তাটা তৈরি হচ্ছে, সেটা সাধারণ মানুষ সেইভাবে মোকাবিলা করতে পারে। সাধারণ মানুষ তো মানে একদম সবসময়ই দেয়ালে সাধারণ মানুষের পিঠ থেকে যায়। গোটা বিশ্বে প্রতিদিন এই হরমুজ প্রণালী হয়ে পৌঁছয় ১৫০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল। এর মধ্যে ভারতে আসে ২৫ থেকে ২৭ লক্ষ ব্যারেল। আর এলপিজির ৮০ থেকে ৮৫% হরমুজ প্রণালী হয়ে ভারতে আসে। এই জলপথ হয়েই আবার ভারতে আসে লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের ৬০%। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশের নাগরিকদের জন্য সাশ্রয়ী দামে জ্বালানি মেলা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার এবং আমরা এটাই করছি। ভারতে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং আমাদের গ্রাহকদের জন্য চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ইরান যদি দাঁতে দাঁত চেপে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় তাহলে কিন্তু চিন্তার যথেষ্ট কারণ আছে বলে মত বিশেষজ্ঞদের। আমার তো সাথে ইন্ডাকশনও চলছে,
অপশন রাখতে হচ্ছে, না খেয়ে তো আর কেউ থাকবে না না। তো মানে নয় কেরোসিন, নয় ইন্ডাকশন, নয় কিছু তো একটা মানুষের সাবস্টিটিউট ফর কুকিং পারপাস রাখতেই হবে। হরমুজ প্রণালীতে এই অস্থিরতার মধ্যেই রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে সাময়িক ছাড়পত্র দিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে আগামী 1 মাস রাশিয়ার থেকে তেল কিনতে পারবে ভারত। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে আগামী 1 মাস রাশিয়ার তেল কিনতে পারবে ভারত। এই ডোনাল্ড ট্রাম্পই জানিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার রাজি হয়েছে রাশিয়া থেকে তেল না কিনতে। তখনই প্রশ্ন উঠেছিল ভারত কোথা থেকে তেল কিনবে কিংবা কিনবে না তা ঠিক করে দেওয়া ট্রাম্পকে। এই পরিস্থিতিতে আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট করে লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি কর্মসূচিতে তেল ও গ্যাস উৎপাদনে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে দেশ। বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখতে আমেরিকার অর্থ বিভাগ ভারতকে রুশ তেল কেনার অনুমতি দিতে 30 দিনের একটি সাময়িক মকুব বা ওয়েভার জারি করেছে। এরপরই মোদী সরকারকে অল আউট আক্রমণে নেমেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, মোদী সরকার কি ট্রাম্পের ছাড়পত্র না পেলে এখন কোনো কাজই আর করতে পারে না? भारत का प्रधानमंत्री अमेरिका और इजराइल के हाथ की कठपुतली बन चुका है। दे आर गिविंग अस अ लाइसेंस फॉर 30 days. इट्स नॉट जस्ट अ लाइसेंस, इट्स अ वेवर। वेवर कहां दिया जाता है? वेवर वहां दिया जाता है जहां रेस्ट्रिक्शन डाली जाती है। भारतीय जनता पार्टी की केंद्र में सरकार राष्ट्र हितों से परे कोई काम करेगी और राष्ट्र हित में अपना काम करती जाएगी। ये अपना बोलते रहेंगे, काम जो देश हित में होना है वो होते रहेंगे। যুদ্ধ কবে শেষ হবে? সংকট মিটবে না জটিল হবে? সাধারণ মানুষের হাল কি হবে? ভারতের কি হবে? এগুলোই এখন মূল প্রশ্ন। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অন্যদিকে বকেয়া ডিএ মেটাতে আরও সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এবার 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করল রাজ্য সরকার। বকেয়া ডিএ মেটাতে আরও সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করল তারা। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের যে ডিএ বকেয়া রয়েছে তার 100%ই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এর মধ্যে 25% অবিলম্বে মেটানোর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এবার সেই প্রথম কিস্তির ডিএ দিতে চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে একটা এমএ অ্যাপ্লিকেশন, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে। রাজ্য সরকার যে 25% ডিএ আর যেটা সুপ্রিম কোর্ট ইমিডিয়েট রিলিজ করতে বলেছে সেইটা, আর 31 মার্চের মধ্যে যে ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা যে কমিটি দেবে সেইটার বিষয়ে রাজ্য সরকার সময়সীমাটা বাড়াতে চেয়েছে। 31শে ডিসেম্বর 2026 অবধি তারা রাজ্য সরকারের তরফ থেকে সময় চাওয়া হয়েছে। দ্বিতীয় বিষয়টা যেটা রাজ্য সরকার দেখিয়েছে, তাদের প্রচুর এক্সপেন্ডিচার আছে এবং যারা স্টাফ আছে তাদের ফাইল থেকে সমস্ত কিছু থেকে তাদের এই ডকুমেন্টস গুলো কালেক্ট করতে হবে ফর ক্যালকুলেশনস। আর দ্বিতীয় কথা হচ্ছে হলো সামনে ইলেকশন রয়েছে, সেই জন্য রাজ্য সরকারের এখন হিউজ বাজেটারি একটা ব্যাপার আছে। আর এই সময় অনেক কিছু তাদের এই জুন মাস পর্যন্ত খরচের বিষয় আছে, সেই জন্য তারা এই সময়সীমাটা বাড়াতে চেয়েছে। প্রায় 1 দশকের আইনি লড়াই। অন্তর্বর্তী বাজেটে যেদিন 4% ডিএ ঘোষণা করে রাজ্য সরকার, সেদিনই ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খায় রাজ্য সরকার। গত 5ই ফেব্রুয়ারি বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পান রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু তারপরেও ডিএ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই রাজ্য সরকারের। এই অভিযোগে এবং বকেয়া ডিএ মেটানোর দাবিতে সম্প্রতি পথেও নেমেছে সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক সংগঠন। ধর্মঘট পালন করেছে। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রায় বলে বকেয়া ডিএর 100%ই দিতে হবে রাজ্য সরকারকে, 25% অবিলম্বে মেটাতে হবে। বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে সেটা ঠিক করতে কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু তারপরও রাজ্য সরকার বকেয়া ডিএর কিছুই দেয়নি। উল্টে তারা এবার প্রথম কিস্তির ডিএ দিতে চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেল। সর্বোচ্চ আদালত এখানে হাই পাওয়ার কমিটি করে দিয়েছে। দুর্ভাগ্য যে হাই পাওয়ার কমিটি সরকারের সঙ্গে কি কথা বলেনি। সেই কথা বলে যদি সর্বোচ্চ আদালতে রিপোর্ট দিত তাহলে তো সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতই সেটাকে রিগ্রেট করে দিতে পারতো যে না, দিতেই হবে। হ্যাঁ, কারণ আমরা তো কন্টেম্প করে দিয়েছি। তাহলে সোমবার দিন কন্টেম্পটার জন্য আমরা আবার মেনশন করে যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই কন্টেম্পটা সর্বোচ্চ আদালতে মানে মামলাটা চলে, সেই দিকে অগ্রসর হব। গত বেতন কমিশনের যে এরিয়ারের যে মামলা, এর যে প্রাপ্য আমাদের সেটা গভর্নমেন্টকে দিতে হবেই। আদালতে যে কিছুটা সময় নষ্ট হতে পারে কিন্তু দিতে হবেই। এবং আজকে এই যে আপনি বললেন এই
যেটা গভর্নমেন্ট পেশ করেছে তাতে একটা জিনিস খুব পরিষ্কার, গভর্নমেন্ট কিন্তু মেনে নিল যে তাকে দিতে হবে। তিনি আরো কিছুটা সময় গভর্নমেন্ট বাই করার, কিনে নেওয়ার চেষ্টা করছে। তার মানে আলটিমেটলি কিন্তু এই লড়াইতে কর্মচারীদের জয় হলো। দীর্ঘদিন ধরে ডিএ মামলা আদালতে চলছে। শেষ অবধি সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার ফের আদালতে গেল রাজ্য সরকার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।